তারেক রহমান ক্ষমতার গদিতে বসতেই আরএডব্লিউ, আইএসআই আর ডিজিএফআই এর দাদাগিরি চিরতরে শেষ হতে চলেছে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এতদিন যারা ছায়া সরকার হয়ে কলকাঠি নাড়ত, তাদের সেই পুরনো দাবার চাল এবার পুরোপুরি ভেস্তে যেতে বসেছে। বছরের পর বছর ধরে এই গোয়েন্দা সংস্থাগুলো পুরো অঞ্চলের পররাষ্ট্র নীতিকে যেভাবে নিজেদের কবজায় রেখেছিল, সেই ফাঁদ এবার কেটে টুকরো টুকরো হতে চলেছে। ঠান্ডা মাথার খেলোয়াড় তারেক রহমানের এক শেয়ানা চালেই যেন কপাল পুড়ছে সাউথ ব্লকের। 15 বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনা যেই আরএডব্লিউ আর ডিজিএফআই এর কাঁধে ভর করে দেশ চালিয়েছিল, সেই শিকলে বন্দি কূটনীতির খেল এখন পুরোপুরি খতম। কিভাবে এই অসাধ্য সাধন হতে চলেছে আর কেনই বা পরাশক্তিগুলোর রাতের ঘুম হারাম হচ্ছে, সেটাই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। প্রথমে পররাষ্ট্রনীতি জিনিসটা আসলে কি, সেটা আগে খুব সোজা করে পরিষ্কার করা দরকার। খুব সহজ কথায় বলতে গেলে, বাইরের দেশগুলোর সাথে একটা দেশের সম্পর্ক কেমন হবে তারই একটা হিসেব নিকাশ হলো এই নীতি। কোন দেশের সাথে বেশি খাতির থাকবে আর কার সাথে একটু দূরত্ব বজায় রাখতে হবে, সেটা ঠিক করাই হলো এর আসল কাজ। নিয়ম অনুযায়ী এই কাজটা করার কথা দেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার এবং তাদের লোকজনের। কিন্তু আমাদের এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর গল্পটা একেবারে অন্যরকম আর ভীষণ নোংরা। এখানে সরকারের কোনো আসল ক্ষমতাই ছিল না বললেই চলে। আসল খেলাটা পর্দার আড়ালে বসে খেলত গোয়েন্দা সংস্থাগুলো। ভারতের পাকিস্তানের আইএসআই এবং বাংলাদেশের ডিজিএফআই এই পুরো বিষয়টিকে একেবারে নিজেদের শক্ত কবজায় নিয়ে নিয়েছিল। এরা এমন সব চতুর ছক্কস্ত যে দেশের বড় বড় মন্ত্রীরাও পুতুলের মতো নাচতে বাধ্য হতো। এই দেশগুলোতে একটা ছায়া সরকার তৈরি হয়েছিল, যাকে বলে ডিপ স্টেট। কে ক্ষমতার গদিতে বসবে আর কে বিরোধী দলে গিয়ে রাস্তায় মার খাবে, সেটা আগে থেকেই এই গোয়েন্দারা ফিক্স করে রাখত। দেশের সাধারণ মানুষের ভালো মন্দের কোনো তোয়াক্কাই তারা করত না। তাদের একটাই ধান্দা ছিল যে কোনো মূল্যে নিজেদের ক্ষমতা ধরে রাখা এবং বিদেশি প্রভুদের খুশি করা। এই গোয়েন্দাদের ইশারায় একটা দেশের পুরো সিস্টেম কিভাবে ধ্বংস হয়ে যায়, সেটা এখন সবার সামনে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। গোয়েন্দা সংস্থাগুলো কতটা ভয়ঙ্কর আর বিপরোয়া রূপ নিতে পারে, সেটা বুঝতে হলে পাকিস্তানের দিকে একবার চোখ তুলে তাকালেই বোঝা যাবে। সেখানে সামরিক বাহিনী আর আইএসআই এর কথার বাইরে একটা গাছের পাতাও নড়ত না। 90-এর দশকে পাকিস্তানের জনপ্রিয় নেত্রী বেনজির ভুট্টো যখন একটু স্বাধীনভাবে কাজ করতে চাইলেন, তখন এই আইএসআই তাকে চরমভাবে সাইজ করার প্ল্যান শুরু করে। দেশের মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করাই ছিল তার সবচেয়ে বড় অপরাধ। তাকে শুধু ক্ষমতা থেকে টেনে নামানোই হয়নি, পরবর্তীতে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেওয়ার পেছনেও এই ভয়ঙ্কর চক্রের অনেক বড় হাত ছিল বলে সবাই জানে। এরপর আসি বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় নেতা ইমরান খানের কথায়। তিনি চেয়েছিলেন আমেরিকার মতো বড় দেশের চোখ রাঙানি তুড়ি মেরে উড়িয়ে দিয়ে মাথা উঁচু করে চলতে। দেশের স্বার্থকে সবার ওপরে রেখে তিনি রাশিয়া সফরেও গিয়েছিলেন, যা পশ্চিমাদের একদম পছন্দ হয়নি। পাকিস্তানের এই আইএসআই সেটা কোনোভাবেই হজম করতে পারেনি। তারা উল্টো ইমরান খানকেই চরম নাকানি চুবানি খাইয়েছে। নানা রকম ভুয়া সাইফার মামলা আর দুর্নীতির নাটক সাজিয়ে তাকে ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামানো হয়। তার দলের সাধারণ লোকজনের ওপর এমন অত্যাচার চালানো হয় যা দেখলে কলিজা শুকিয়ে কাঠ হয়ে যায়। একটা নির্বাচিত সরকার গোয়েন্দাদের কথা না শুনলে তার পরিণতি যে কতটা জঘন্য হতে পারে, পাকিস্তানের এই ঘটনাগুলো তারই জ্বলন্ত প্রমাণ। বাংলাদেশের অবস্থা তো আরও বেশি ভয়াবহ আর জঘন্য ছিল। গত 15 বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনা দেশটাকে পুরোপুরি ভারতের এর হাতে তুলে দিয়েছিলেন। এই আস্তে আস্তে বাংলাদেশের গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল। দেশের ভেতর পুলিশ প্রশাসন থেকে শুরু করে অর্থনীতির সব জায়গায় তাদের লোক বসেছিল। কে কোন বড় টেন্ডার পাবে বা কে মন্ত্রী হবে, সব সিদ্ধান্ত আসত দিল্লির সাউথ ব্লক থেকে, আর সেটা মুখ বুজে পালন করত ঢাকার নেতারা। এই নোংরা কাজে ভারতের সবচেয়ে বড় দোসর ছিল বাংলাদেশেরই গোয়েন্দা সংস্থা ডিজিএফআই। এই দুই সংস্থা মিলে একটা ভয়ঙ্কর সিন্ডিকেট তৈরি করেছিল। তারা দেশের মানুষকে এমনভাবে শিকলে বন্দি করে রেখেছিল যে কেউ ভয়ে টু শব্দ করার সাহস পেত না। 2014 সালের একতরফা নির্বাচন থেকে শুরু করে 2018 সালের রাতের ভোট এবং 2024 সালের ডামি নির্বাচন, সবখানেই এই আরএডব্লিউ আর ডিজিএফআই এর সরাসরি হস্তক্ষেপ ছিল। শেখ হাসিনা এই চরম নতজানু নীতির মাধ্যমে দেশের মানুষের সাথে সবচেয়ে বড় বেইমানি করেছেন। নিজের গদি বাঁচাতে তিনি দেশের বন্দর থেকে শুরু করে সব গুরুত্বপূর্ণ স্বার্থ ভারতের হাতে তুলে দিয়েছিলেন, আর বিনিময়ে আরএডব্লিউ তাকে 15 বছর ধরে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল। এই সময়ে বাংলাদেশের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই ছিল না। আয়না ঘরের মতো গোপন জেলখানা বানিয়ে সাধারণ মানুষকে গুম করে রাখার মাস্টারমাইন্ড ছিল এই গোয়েন্দারাই।
আরএডব্লিউর পাতা ফাঁদ এতটাই ভয়ঙ্কর ছিল যে পুরো দেশটাই যেন ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত হয়েছিল। কিন্তু আগস্ট মাসের ছাত্র জনতার বিরাট আন্দোলনের পর পুরো পাশা উল্টে গেছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের নতুন সরকার এখন আর আগের মতো বোকা নয়। বিএনপির হেভিওয়েট নেতা এবং তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সম্প্রতি ভারতীয় পত্রিকা দ্য ওয়্যারে এক বিশাল বোমা ফাটিয়েছেন। তার সেই কড়া সাক্ষাৎকার শুনে দিল্লির কর্তাদের রীতিমতো মাথা ঘুরে গেছে। তিনি একদম পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন যে এখন থেকে দেশ চালাবে জনগণের ভোটে নির্বাচিত সরকার, কোনো গোয়েন্দা সংস্থা নয়। এতকাল ধরে বা ডিজিএফআই এর মতো সংস্থাগুলো যে নোংরা খেলা খেলে আসছিল তা আর বাংলাদেশে এক বিন্দুও চলবে না। হুমায়ুন কবির বুঝিয়ে দিয়েছেন যে গোয়েন্দাদের কাজ হলো শুধু তথ্য জোগাড় করা, দেশের নীতি নির্ধারণ করা নয়। তার এই সোজা সাপটা কথা শুনে সাউথ ব্লকের কর্তাদের কলিজা শুকিয়ে কাঠ হওয়ার জোগাড় হয়। কারণ তারা খুব ভালো করেই বুঝতে পারছে তারেক রহমানের নতুন সরকার বিদেশি গোয়েন্দাদের আর কানাকড়িও পাত্তা দিচ্ছে না। ভারত এতদিন ভেবেছিল শেখ হাসিনা ক্ষমতায় না থাকলেও তারা অন্য কোনো পথে কলকাঠি নাড়বে, কিন্তু হুমায়ুন কবিরের ওই এক সাক্ষাৎকারেই তাদের সব চালাকি একেবারে মাটিতে মিশে গেছে। ঠিক এখানেই তারেক রহমান তার আসল খেল দেখাচ্ছেন। এই ঠান্ডা মাথার খেলোয়াড় এমন এক দাবার চাল দিয়েছেন যা দেখে বড় বড় পরাশক্তিগুলো রীতিমতো ভিড়মি খাচ্ছে। এতদিন আমেরিকা বা চীন বা ভারত বাংলাদেশকে নিয়ে নিজেদের মতো করে ছড়ি ঘোরাতো আর দড়ি টানাটানি খেলত, কিন্তু এখন সেই দিন পুরোপুরি শেষ। তারেক জিয়ার মাস্টার প্ল্যান হলো যে কোনো মূল্যে দেশের জাতীয় স্বার্থকে সবার উপরে রাখা। আমেরিকা বা চীনের মতো বড় দেশগুলোর সাথে বাণিজ্য হবে, সম্পর্ক ভালো থাকবে, কিন্তু দেশের স্বাধীনতা বিকিয়ে দিয়ে নয়। যারাই বাংলাদেশের ওপর খবরদারি করতে আসবে তাদেরকেই কড়া জবাব দেওয়া হবে। তারেক রহমান অত্যন্ত চতুর একজন নেতার মতো ভারসাম্য রেখে এই কূটনীতির নতুন নকশা তৈরি করেছেন। এই শেয়ানা চালের কারণেই বিশ্বমঞ্চে বাংলাদেশ এখন পরাশক্তিগুলোকে টেক্কা দিয়ে নিজেদের এক শক্ত অবস্থান তৈরি করতে পারছে। কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত না করে বাংলাদেশ এবার নিজের পায়ে দাঁড়ানোর এক বিশাল প্রস্তুতি নিয়ে ফেলেছে। ভারত বা আমেরিকার মতো দেশগুলো এখন খুব ভালো করেই জানে যে বাংলাদেশের বর্তমান নেতৃত্ব আগের মতো মেরুদণ্ডহীন নয়, তাই তারাও এখন অনেক হিসেব নিকাশ করে সাবধানে পা ফেলছে। এই নতুন কূটনীতির সবচেয়ে বড় ধাক্কাটা খাচ্ছে প্রতিবেশী দেশ ভারত। শেখ হাসিনাকে দিল্লিতে বসিয়ে রেখে তারা ভেবেছিল বাংলাদেশে আবার কোনো গণ্ডগোল পাকিয়ে ফায়দা লুটবে। ভারতের মিডিয়াগুলো সারা দিন মিথ্যা খবর ছড়িয়ে বাংলাদেশের নতুন সরকারকে বিপদে ফেলার অনেক চেষ্টা করেছে, কিন্তু তাদের সেই আশায় একেবারে গুড়ে বালি। তারেক রহমানের সরকার ভারতকে খুব ভালো করেই সাইজ করে দিয়েছে। তাদের সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে শেখ হাসিনাকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করে আর কোনো লাভ হবে না। বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হলে একেবারে সমমর্যাদা নিয়ে চোখে চোখ রেখে কথা বলতে হবে। আরএডব্লিউর ফাঁদ আর পুরনো সেই ছককষা কূটনীতি এখন বাংলাদেশে একদম অচল। এখন থেকে দুই দেশের সম্পর্ক হবে দেশের মানুষের সাথে মানুষের, কোনো গোয়েন্দাদের মাধ্যমে নয়। ভারত যদি আগের মতো দাদাগিরি দেখাতে চায় তাহলে তারা চরম ধরা খাবে, কারণ বাংলাদেশ এখন আর কোনো গোয়েন্দা সংস্থার ইশারায় চলে না। দেশের মানুষই এখন সব ক্ষমতার আসল মালিক। আর এই স্বাধীন এবং আত্মবিশ্বাসী বাংলাদেশের সামনে ভারতের পুরনো সব চাল একেবারে ভেস্তে যেতে বাধ্য। আগামী দিনে এই অঞ্চলে কে রাজত্ব করবে আর কে ছিটকে পড়বে সেটা এখন সময়ের ব্যাপার মাত্র। তবে এটা নিশ্চিত যে বাংলাদেশের ঘাড় থেকে গোয়েন্দাদের ভূত চিরতরে নেমে গেছে।